আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকে আমেরিকা এবং ইরান প্রসঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ ফ্রন্টে চীন ঢুকে পড়েছে। আজ চীন ইরানকে গুরুত্বপূর্ণ ৪ টি শর্ত দিয়েছে। যে শর্তগুলো এক বাক্যে বলা যায় যে ইরান যেই দাবিগুলো তুলেছিল চীন তার প্রস্তাবনা বা আলোচনার মধ্যে সেগুলোকে রেখেছে। পাশাপাশি লেবাননে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। হিজবুত বাহিনীর আক্রমণে বেশ কজন হতাহত হয়েছে দখলদার সেনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, মোসাদের ৭ জন গুরুত্বপূর্ণ এজেন্টকে আটক করেছে ইরান। একজনকে এনকাউন্টারে ওপারে পাঠিয়েছে, আরও একজনের ফাঁসির নির্দেশ। পাশাপাশি দেশটির ভেতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো জায়গা থেকে মোসাদের পুরো সম্পৃক্ততাকে ধরে ধরে খুঁজে খুঁজে গ্রেফতার অভিযান চলছে এবং বড় রকম অস্ত্র উদ্ধার হয়েছে, আরো অনেক ডিভাইস উদ্ধার হয়েছে। দর্শক, চলুন আমি আপনাদেরকে আরো বেশ কিছু খবর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি আসি ইরান এবং চীনের মধ্যে যে শর্ত আদান প্রদান হয়েছে, সেখানে চীন কি কি প্রস্তাবনা তুলে এনেছে, যেগুলো আসছে 13 থেকে 15 তারিখ ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনের যে বৈঠকটি হতে যাচ্ছে, সে বৈঠকে এই প্রস্তাবনাগুলো ট্রাম্পের সামনে হাজির করবে চীন, এমনটি শোনা যাচ্ছে। চীন ইরানকে সেই প্রস্তাবনার যে খসড়া বা প্রস্তাবনাগুলো দিয়েছে, আমরা এক নজর দেখে নেই। প্রথম প্রস্তাবনা হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স। এই বিষয়টি দিয়ে চীন ইরান কি বোঝাতে চেয়েছে? বলা হচ্ছে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা খুবই জরুরি। শান্তিপূর্ণ একটা সমাধান খুঁজতে হবে, আর শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য গালফ কান্ট্রিকে তার নিজের হালতে ছেড়ে দিতে হবে। অর্থাৎ বহু দূর থেকে আমেরিকা এ অঞ্চলে এসে খবরদারি করবে, মন চাইবে কারো উপর হামলা করবে, কারো বাড়িতে পারমাণবিক আছে অভিযোগ তুলে ধ্বংস করবে, যেভাবে আফগান কি বলে ইরাক সিরিয়াকে ধ্বংস করেছে, আরো অনেক দেশ ধ্বংস করেছে। এটা আর সম্ভব না, এটা আর হতে দেয়া হবে না। তো পিসফুল কোএক্সিস্টেন্সের মাধ্যমে এই বিষয়টিকে বোঝানো হয়েছে প্রথম শর্তে। দ্বিতীয় যে শর্তটি, সেটি হলো, অর্থাৎ এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন আমেরিকা চাইলে কোন একটি দেশের রেজিম চেঞ্জ ঘটাতে চায়, মানে তারা মন চাইবে আর সেই দেশের সরকার পতন ঘটাবে। এই বিষয়গুলো আর হতে পারবে না। একটি দেশের সরকার পতন হবে কি হবে না, এটি ঠিক করবে সেই দেশের জনগণ। আমেরিকা কে, কোত্থেকে সে এসে খবরদারি করে, এটার বন্ধের ব্যাপারেও ইরান এবং চীনের মধ্যে আলোচনা হয়েছে। 2 নম্বর যে বিষয়টি, সেটি হলো ন্যাশনাল সভরেনিটি। এই ইস্যুটি দিয়ে বোঝানো হয়েছে এই অঞ্চলে চাইলে বারবার ইরানের উপর হামলা করবে, এটি সম্ভব নয়। ইরান তার জাতীয় নিরাপত্তা কনফার্ম করবে, আর ইরানের প্রতিবেশীরা সেই নিরাপত্তায় বাধা হবে না। আর আমেরিকা মন চাইবে ইরানে হামলা করবে, ইসরায়েল মন চাইলে হামলা করবে। এই বিষয়টিকে সমাধানে আনতে হবে। এই ন্যাশনাল সভরেনিটির বিষয়টিকে ইরান বা চীন ইরানের সামনে বড় আকারে তুলে ধরেছে, এবং এটার মধ্যেও যে বিষয়গুলোকে আনা হয়েছে, ইরান এটাকেও সমর্থন করে এবং এটা ইরানের পক্ষে যায়। কারণ এই পর্যন্ত ইরানের উপরে 2 বার পরপর আক্রমণ হয়েছে। তারা যখন মন চেয়েছে তারা নিজেরা অভিযোগ তুলেছে, আক্রমণ করেছে, আবার তারা চলে গেছে ক্ষমা টমা চেয়ে বা যুদ্ধবিরতি দিয়ে আবার তারা শক্তি সঞ্চয় করে আক্রমণ করে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করেছে। এটার একটা ব্যাপার আছে। 3 নম্বর যে শর্তটি তৈরি হয়েছে, সেটি হলো ইন্টারন্যাশনাল রুল অফ ল। পৃথিবীতে আন্তর্জাতিক কিছু আইন কানুন আছে, কিন্তু আমেরিকার জন্য কোনো আইন আর কানুন নাই। আমেরিকা যা করবে সেটাই আইন। আমেরিকা যা করবে সেটাই জাতিসংঘের কি বলবো সম্মতি আছে।
মাঝখানে ইরানের নিউক্লিয়ার অ্যাটাকের একটা পরিকল্পনা শুরু হয়। জাতিসংঘের স্থায়ী মিশন থেকে একজন পদত্যাগ করেন এবং তিনি সেটাকে ফ্লাশ করে দেন। বলা হচ্ছে ইরানে একটা নিউক্লিয়ার অ্যাটাকের পরিকল্পনা আছে আমেরিকার, এবং জাতিসংঘ সেই নিউক্লিয়ার অ্যাটাককে যেন বৈধতা দেয়, সেটার জন্য জাতিসংঘের ভিতরে কাজ শুরু হয়েছিল, কোন ব্যাখ্যায় তারা সেটাকে বৈধতা দেবে। তো এবার সেই ইস্যুটিকে তোলা হয়েছে যে ন্যাশনাল রুল অফ ল, পৃথিবীর প্রত্যেকের জন্য আইন সমান। ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে না, কিন্তু ইরান নিউক্লিয়ার সমৃদ্ধ করছে পাওয়ার প্ল্যান্টের জন্য, মানুষের চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগাবার জন্য, আরো অনেক বিষয়। তারপরে অভিযোগ তুলে তুলে ইরানের মধ্যে যে হামলা করা হচ্ছে, অজস্র মানুষকে হত্যা করা হচ্ছে, শীর্ষ নেতা সামরিক কমান্ডার আয়াতুল্লাহ আলী খামেনি তার পুরো পরিবারকে যে হত্যা করা হলো, এটা আন্তর্জাতিক আইনের কোন ধারায় আছে? একটা স্কুলে হামলা করে প্রায় 250 শিশুকে যে হত্যা করা হলো, আন্তর্জাতিক কোন আইনে এটা আছে? কিন্তু আমেরিকা পৃথিবীর সবাইকে গণতন্ত্র বা ইন্টারন্যাশনাল রুল অফ ল শেখায়, কিন্তু তারা মন চাইলেই এক একটা দেশ ধ্বংস করে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে, তারা কিন্তু নিজেরা কোনো আইন মানে না। তো এই প্রস্তাবনার মধ্যে এই ইস্যুটিও তোলা হয়েছে যে আন্তর্জাতিক যে আইন আছে সেটাকে অবশ্যই প্রত্যেককে মানতে হবে। আমেরিকার কাছে নিউক্লিয়ার বা পারমাণবিক বা অ্যাটম বোমা থাকতে পারবে, ইসরায়েলের কাছে থাকতে পারবে, ইরানের কাছে কেন নয়? ইরান প্রশ্ন তুলেছে। যদি অ্যাটম বোমা ভালো হয় তাহলে আমেরিকা ইসরায়েলের কাছে আছে, ঠিক আছে, তাহলে ইরানের কাছে কেন নয়? যদি খারাপ হয় অ্যাটম বোমা মানব জাতির জন্য, তাহলে ইসরায়েলের কাছে কেন, আমেরিকার কাছে কেন, আরো অনেক দেশের কাছে কেন? তাহলে ইরানের দোষটা কোথায়? এই বিষয়গুলো এখন আবার আসছে আলোচনায়। 4 নম্বর যে শর্ত সেটি হলো ব্যালেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি। এই অঞ্চলে একটা ব্যালেন্স যেমন খুব গুরুত্বপূর্ণ, এবং উন্নয়নের ক্ষেত্রে এবং পাশাপাশি সিকিউরিটির ক্ষেত্রে। যেমন ধরুন ইরানের যে হামলা হলো, সে হামলা ইরান যে ক্ষতিগ্রস্ত হলো, এটার ক্ষতিপূরণ কে দেবে? ইরান হরমুজ প্রণালী দখলে নিয়ে তার যে ক্ষতি সেটা পুষিয়ে নেবে, কিন্তু আমেরিকা সেখানে ভেটো দেবে। তাহলে আমেরিকা চাইছে এটাকে, তার মতো সে নিষেধাজ্ঞা দেবে, তার মতো সে বিভিন্ন অর্থ ফ্রিজ করে দেবে, সে তার ইশারায় পৃথিবীকে চালাবে। এটা কি কোনো আইন? এটা কি পৃথিবীর সব মানুষের মেনে নেওয়া উচিত? দর্শক, এই 4টি বিষয় চীন ইরানের মধ্যে যে শর্তগুলো আসছে আমি আপনাদের জানালাম, এগুলো আমেরিকার টেবিলে যাবে এবং এগুলোকে বাস্তবায়নের প্রয়োজনে জাতিসংঘ পর্যন্ত পৌঁছে যাবে, সেদিকেও এগুচ্ছে এই দেশ দুটো। এরপরে আসেন আর কিছু গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো যে লেবাননের সাথে লেবাননের হিজু বাহিনীর সাথে নেতাকাকুর আইডিএফ এর ব্যাপক সংঘর্ষ চলছে, এবং বলা হচ্ছে যে উত্তর ইসরায়েলে ব্যাপক ড্রোন অ্যাটাক চালাচ্ছে হিজু বাহিনী। পাশাপাশি তাদের আরো কয়েকটি শহরে ব্যাপক অ্যাটাক হয়েছে, এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে, এক সেনা ওপারে চলে গেছে আইডিএফ এর। পাশাপাশি নেতাকাকুর দেশের সেনাবাহিনীর আক্রমণে লেবাননের অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, সংখ্যাটা অনেক। অর্থাৎ যখনই আমেরিকা ইরানের কাছ থেকে প্রেম পত্রটা বিরোহের পত্রে রূপ নিল, অর্থাৎ কি বলবো, আমেরিকার কোনো প্রস্তাবে ইরান সাড়া দেয়নি, বা ইরান যেই তার লেটার পাঠালো সেই লেটার ট্রাম্পের পছন্দ হয়নি, তখনই সুযোগটি কাজে লাগাবার চেষ্টা শুরু করেছে মিস্টার নেতানিয়াহু। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের চিঠিটি পাওয়ার পরই প্রথম ফোনটি করেন নেতানিয়াহুকে। নেতানিয়াহু তার জাতীয় নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে হঠাৎ ফোন দেখলে বৈঠকটি শেষ করে দ্রুত সবাইকে বলেন যে আমার মার্কিন প্রেসিডেন্টের একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে, আমি তার ফোনে অ্যাটেন্ড করতে যাই। এরপর দুজনের মধ্যে ফোন আলাপ হয়, এবং ফোন আলাপে এটুকু বোঝা যায় ইরানের বিরুদ্ধে তারা আরেকটা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বিষয়গুলো আলোচনা করে। এরপর থেকে লেবাননের উপর ইসরায়েলের আক্রমণ ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে। অর্থাৎ এই
ইরানের মিত্রদের উপর আক্রমণ করে ইরানের উপর চাপ বৃদ্ধির নয়া কৌশল হিসেবে এটিকে বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। এই বিষয়ে ইরান শক্ত প্রতিরোধ বা প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি আমি আপনাদেরকে কালকে যে ব্রেকিং খবর দিয়েছিলাম, একটি F-35 নিখোঁজ হয়ে গেছে। আজকে জানা গেছে যে আমেরিকার আরেকটি যুদ্ধ বিমান দ্রুত অবতরণ করেছে। দ্রুত অবতরণ এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। তারপর কি হয়েছে জানা যায়নি। হঠাৎ করে এই অঞ্চলে আমেরিকার বিমানগুলো একটার পর একটা বিপদে পড়ছে কেন? এটা নিয়ে আমেরিকা মহা টেনশনে আছে, কারণ ইরান এই মুহূর্তে তার কাছে এমন কোনো টেকনোলজি ব্যবহার করছে যে আমেরিকার F-35 কেও ছাড়ছে না। সেটা কালকের খবরে পেয়েছেন এবং আজকে জানা গেছে যে আজকে আরো একটি যুদ্ধ বিমান জরুরি অবতরণ করেছে। তার মানে ইরান এমন কোনো কৌশলে বা এমন কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগালের মধ্যে আসলেই তাকে ক্লপস করে দিচ্ছে। দর্শক, গুরুত্বপূর্ণ আরো কিছু খবর আছে, যেটা হলো একটি হলো ইরানের ভেতরে দখলদারদের যে বিশাল নেটওয়ার্ক ছিল। আপনারা জানেন যে প্রথম অ্যাটাকটি 12 দিনের যুদ্ধে প্রথম অ্যাটাকটি করেছিল ইরানের ভেতরে থাকা ইসরায়েলের এজেন্টরা, মোসাদ এজেন্টরা। তারা পুরো দেশের ভেতরে পরিকল্পিত অ্যাটাক চালিয়ে প্রথম 1 ঘন্টা ইরানকে স্তব্ধ করে ফেলেছিল। মনে আছে, 20-25 জন শীর্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারিয়েছিল। এরপর সারা দেশে ইরান সাঁড়াশি অভিযান শুরু করে, সেটা এখনো অব্যাহত আছে। আজকের নতুন খবর বলছে আজারবাইজান এবং ইরানের গুরুত্বপূর্ণ আরো কয়েকটা শহর থেকে, আজারবাইজানের সীমান্ত লগ্ন এলাকা থেকে, আরো কয়েকটা অঞ্চল থেকে মোসাদের বেশ কজন এজেন্টকে আটক করেছে ইরান। এবং এই সময় পালানোর সময় বা কোন একটি অভিযানকালে একজনকে এনকাউন্টারে মেরে দেয়া হয় এবং ইরানের বিচারালয় একজনের ফাঁসির নির্দেশ দেয় আগের। আর যে 7 জনের কথা বলছি এরা আলাদা। বলা হচ্ছে এই 7 জনকে নিয়ে ইরান আরো কয়েকটি অভিযান চালাচ্ছে, যেখান থেকে তারা আরো কয়েকজনকে এবং আরো বড় শীর্ষ মোসাদ এজেন্টদের সন্ধান মিলেছে, যাদেরকে ধরার জন্য এখন অভিযান চলছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে যে এই সময় তারা অনেক অস্ত্র, ডিভাইস সহ গুরুত্বপূর্ণ অনেক নথি পেয়েছে। বলা হচ্ছে এই সূত্র ধরে ইরান মোসাদের আরো বড় গ্রুপটিকে ধরার কাজ করছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ইরানের ভেতরে খুব বেশি সফল হতে পারছে না মোসাদ। তারপরও যে কাজগুলো হচ্ছে, ধরেন ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রাণ হারিয়েছে, যেমন মহসেন, কে বলে, আরে মহসিন নাকবি না, সে তো আগে মারা গেছেন, ফখরেজাদ অনেক আগে। লেটেস্ট মারা গেলেন যিনি নিরাপত্তা পরিষদের প্রধান ছিলেন, খুব সুন্দর চেহারার, নামটা কি বলেন, আমি নামটা হঠাৎ করে ভুলে গেলাম কেন, মুখে আসছে, মনে আসছে, মুখে আসছে না, নাকি একটা কথা আছে না, সুন্দর একটা পেঁচানো নাম, কঠিন নাম। তো এই ব্যক্তিকে যে হত্যা করলো, এরপর গোয়েন্দা প্রধানকে যে হত্যা করলো, এগুলো প্রত্যেকটি মোসাদ এজেন্টের তথ্যে। তো বলা হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এখনো মোসাদের জালের মধ্যে আছে। আর এই জালগুলো নির্ণয় করা খুব কঠিন হচ্ছে কেন? ইরানের গুরুত্বপূর্ণ পদে এখনো মোসাদ এজেন্টরা আছে, ধারণা করা হচ্ছে, কিন্তু তারা কারা এটা একভাবে বের করা খুব কঠিন হয়ে গেছে। কারণ ইরানের ভিতরে প্রতিটি বিষয় মোসাদ জানে, কিন্তু আগের মতো জানে না। ইরান অনেক জাল কেটে ফেলেছে। এখন অনেক মোসাদ এজেন্ট আছেন যারা ইরানের বিরুদ্ধে কাজ করছেন বা মোসাদের হয়ে করছেন, কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন। তারা অনেকেই এখন ইসরায়েলের সাথে যোগাযোগ করছেন না নিজের প্রাণ বাঁচাবার জন্য, কারণ ইরান গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তার সাসপেক্টে নিয়ে আসছে, ক্লোজ ক্যামেরায় নিয়ে আসছে। জাস্ট একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অকারণে মেরে দিবেন, ধরছেন না, কিন্তু খুব কাছে পৌঁছে গেছেন, বাট জালটা বিছিয়ে রেখেছেন, যখন পাড়া দেবে বা জালে ঢুকবে তখন ধরা পড়ে যাবে। তো এই অবস্থায় এই 7 জনের মাধ্যমে ইরান আরো বড় চালান ধরার কাজ করছে। বলা হচ্ছে আরো অনেককে ধরে ফেলা হয়েছে, বাট প্রকাশ্যে আনা হয়নি। অর্থাৎ আরো বেশ কজনকে, কয়েক ডজন মোসাদ এজেন্টকে তালিকা করে করে রেখে দেওয়া হয়েছে এবং তাদের গতি প্রকৃতি ফলো করা হচ্ছে। আর কয়েকজনকে ধরে ফেলছে, কিন্তু ইরান
তাদেরকে প্রেজেন্ট করে নাই, তাদেরকে আটক করেছে এটাও জানায় নাই, কারণ তাদেরকে দিয়ে বিভিন্ন মিশনে যোগাযোগ করে বাকিদের ধরার কাজটি করছে। তো এইভাবে ইরান তার দেশের ভেতর থেকে শত্রুর এজেন্টদেরকে ধরছে, ফাঁসি দিচ্ছে, টানা ফাঁসি হচ্ছে, কিন্তু কম বেশি কয়েকদিন পরপরই দেখছি যে মোসাদ এজেন্টদের ফাঁসি হচ্ছে। আসলে এটা সম্ভব কিভাবে অনেকে প্রশ্ন করেন। যে দেশের অভাব বেশি আছে, বা যে দেশে চরিত্রহীন লোক বেশি আছে, বা যে দেশে লোভী লোক বেশি আছে, সে দেশে বিশ্বাসঘাতক থাকা খুব অস্বাভাবিক ঘটনা না। আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরা দেখি একটি দল করে সারা জীবন, ত্যাগী নেতা নিজেকে বলে অনেক কিছু, দলটা তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে পট করে আরেক দলে চলে যায়, এরকম আছে না? এটা দলের সাথে হয়। কিন্তু বাংলাদেশে বহু বিখ্যাত লোক আছে যাদের কথা শুনলে আপনারা মনে করবেন ফেরেশতা, মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া কথাই বলেন না। তাদের সফেদ পোশাক দেখলে মনে আহা, এরকম ফেরেশতার মতো লোক হয় না। কিন্তু এরা সব ফিফথ কলামের লোক, মানে ইসরায়েলের মোসাদ কিংবা ভারতের রয়ের লোক। এরা বাংলাদেশে, যেমন আমাদের ডক্টর আব্দুল তুষার কথাগুলো শোনেন, খুব মুক্তিযুদ্ধের মানে খুব ভালো লোক, খুব মনে হবে শুনলে। খোঁজ নেন ভালো করে, তার চারিত্রিক অবস্থা দেখেন, কোন কোন গ্রিপে আছে। বাংলাদেশে এরকম প্রচুর লোক আছে, অনেক লোক আছে। আমি নাম একটা উদাহরণ দিলাম, মানে আমি তাকে বলি না যে সে রয়ের লোক, কিন্তু বললাম তার কথা শুনলে মনে হয় এরকম। কিন্তু এরা কাদের লোক খোঁজ নেবেন, এরা সব ফিফথ কলাম। ফিফথ কলাম তো নতুন করে বলতে হবে না। এরা বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে বাংলাদেশে কাজ করেন, যারা বাংলাদেশে সেকুলার নীতিকে প্রকাশ্যে আনবেন, ধর্মকে কটাক্ষ করবেন, ইসলামকে বিভাজিতর চেষ্টা করবেন, এবং দেশপ্রেমের নাম করে ইসলাম বা জাতীয়তাবাদের মধ্যে অনৈক্য সৃষ্টির কাজ করবেন, এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে তারা সোশ্যাল ক্যাম্পেইন করবেন। এরকম অনেকগুলো বিষয় থাকবে। দেখবেন বাংলাদেশে লালমনিরহাট নিয়ে এখন আলোচনা আছে, লালমনিরহাটে একটা বড় উদ্যোগ নিতে চাচ্ছে, এটা প্রফেসর ইউনূস শুরু করছেন, তারেক রহমান হয়তো সেই পথে যাবেন। বিমানবন্দর হচ্ছে, একটা এয়ারওয়েজ হবে, সেখানে হ্যাঙ্গার তৈরি হয়েছে বিমান রাখার সব। দেখবেন ইন্ডিয়া এটাকে কোনোভাবে হতে দেবে না। তো দেবে না, কাদেরকে মাঠে নামাবে? এই বাংলাদেশের ফিফথ কলামকে নামাবে। এরা বিভিন্ন রকম কথা বলবে, এখানে পাখি উড়ে যায়, পাখির জীবন নষ্ট হবে, এখানে এটা হয়, এখানে প্রাকৃতিকভাবে এই নদীটা মরে যাবে। বালচাট কিছু জানে না, কিন্তু এরকম চিবিয়ে চিবিয়ে কথা বলবে শুদ্ধ করে। এরা এভাবে দেশকে, ওই ইন্ডিয়ার দালালিটা এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করে। এরকম ইরানের মধ্যেও আছে যারা অর্থের কাছে নিজেকে বিক্রি করে, অভাবের কাছে বিক্রি করে। এরকম দুর্বল লোকদেরকে এরা খুঁজে এজেন্ট বানায়। আবার ওইখান থেকেও এরা আসে, বিভিন্ন দেশের, ইসরায়েলের না আরবের নাম করে এসে ইরানে বসবাস করছে। আরবের জনগণ আরবই জানে, সব আরব, কিন্তু এরা মূল শেকড়টা হলো ইসরায়েলের। এরা এজেন্ট হয়ে কাজ করছে, এরকম অনেক। তো সবকিছু মিলে এই যে লিখছেন দালালরা বানাতে দেবে না, এরকমই হবে। দেখবেন বিএনপি আওয়ামী লীগের একটা বিশাল গ্রুপ দাঁড়িয়ে যাবে তারেক রহমানের বিরুদ্ধে। শুধু তাই নয়, জিয়াউর রহমানের মতো তার প্রাণহানিরও আশঙ্কা থাকবে। আমার দর্শকের উত্তরে বললাম। তো আলী লারিজানি, হ্যাঁ দর্শক আপনার প্রশ্ন ঠিক আছে, আলী লারিজানি। আমার দর্শকরা অনেক অ্যাক্টিভ সংবাদ সম্পর্কে। এই ভদ্রলোককে যারা মারছে মোসাদ এজেন্টের তথ্যের আলোকে মারা হয়েছে। গুড। তো আমরা চাইব বাংলাদেশের ফিফথ কলামগুলো বন্ধ হোক, আর আমরা যেন ফিফথ কলামের এজেন্টগুলোকে চিনি। শাহরিয়ার কবির কে, মুনতাসির মামুন কে, আব্দুল নূর তুষার কে, শাহেদ আলম কে, ডক্টর জাহিদ কে, এদেরকে কারা পুশিং করছে, কিভাবে পুশিং করছে। ডক্টর জাহিদের একটা প্রশ্নের ছোট্ট উত্তর দেয়। আওয়ামী লীগ আমলে উনি মিডিয়াতে খুব জোরালো কথা বলতেন, কিন্তু কখনো তাকে গ্রেফতার বা তাকে হয়রানি করেনি শেখ হাসিনা। ফিফথ কলামের ইশারাগুলো এরকম হয়, এবং তিনি এখন বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। কেন তাকে এখানে বসানো হয়েছে, কার নির্দেশ ছিল? বিএনপির অনেক উপদেষ্টা, অনেক মন্ত্রী কিন্তু ওপারের নির্দেশে হয়েছে, এটা আপনারা অনেকে বোঝেন, আর কিছু বলা লাগবে না। এটুকুই বোঝেন ফিফথ কলাম কাকে বলে। যারা ফিফথ কলামের লোক তাদেরকে সহজে আওয়ামী লীগ গ্রেপ্তার তো করেনি, বিএনপি করতে পারবে না, কারণ ওপারের এইটা শুধু আসে না, ওপারের ছায়া তাদের মাথার উপর থাকে। শুধু তাদেরকে সাইজ করতে পারবেন আপনারা জনগণ। করছেন না জুলাই, 36শে জুলাই, যে হাসিনাকে কেউ কিচ্ছু করতে পারেনি, একদম নরেন্দ্র মোদী পাহারা দিয়ে রেখেছে। তারা ভারতীয় সেনা পাঠিয়েও হাসিনাকে বাঁচাতে পারেনি। যেটা জনগণ পারে সেটা কোনো সরকার পারে না। আমি তাই বলবো জনগণকে,
অনেক সময় অনেক কিছু আপনাদেরই করতে হবে। সরকারের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।